नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 23 फेब्रुआरी द हिंदू न्यूज़ पेपर एर सेकेंड एडिटोरियल आमरा पढ़बो। तो देखुन आजकेर एडिटोरियलटीते खूबই इंटरेस्टिंग एक विषय निये आलोचना करा हयेछे, ताई एडिटोरियलटी पढ़ार आगे आपनादेर एकटा प्रश्न करते चाই। तो देखुन आपनारा हयतो सबाई जानेन जे कोनो डेमोक्रेटिक गवर्नमेंट বা যে কোনো গণতান্ত্রিক সরকারের মোট তিনটে অঙ্গ থাকে। একটা হলো লেজিসলেটিভ, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে জুডিশিয়ারি। তো আপনাদের জন্য যেটা প্রশ্ন থাকছে সেটা হলো এই যে তিনটে অর্গান সরকারের যে এই যে তিনটে অঙ্গ লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এদের মধ্যে কে বেশি শক্তিশালী। অর্থাৎ আমি বলতে চাইছি এদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ধরো লেজিসলেটিভ আর জুডিশিয়ারির মধ্যে দ্বন্দ্ব হলো, কে জিতবে বা কার পাওয়ার বেশি। তো আপনারা যদি নাই জানেন বা জানেন না যে লেজিসলেটিভ মানে কি, এক্সিকিউটিভ মানে কি, জুডিশিয়ারি মানে কি, তাহলে আপনাদের জন্য প্রশ্নটা অনেক জটিল হয়ে যাবে, তাই না? তাই আমি খুব সংক্ষেপে এদের বিষয়ে একটু আলোচনা করে দিই। তো দেখুন আমাদের সরকার কিসে চলে? আমাদের সরকার চলে হচ্ছে রুলস দিয়ে বা আইনের মাধ্যমে, ল দিয়ে চলে, তাই না? তো এই আইনকে তৈরি করে, এই আইন তৈরি করে হচ্ছে আমাদের লেজিসলেটিভ, যেখানে আইন তৈরি হয়। লেজিসলেটিভ কি যেখানে আইন তৈরি হয়, একে লেজিসলেচারও বলা হয়, লেজিসলেচার। তো আমাদের দেশের ক্ষেত্রে পার্লামেন্ট হচ্ছে আমাদের লেজিসলেটিভ বডি। পার্লামেন্টের মধ্যে কে কে পড়ে? লোকসভা আর রাজ্যসভা। তো লোকসভা আর রাজ্যসভাতে কারা থাকে? এমপি থাকে, মেম্বার অফ পার্লামেন্টস। বুঝতে পারছেন? যত এমপি যাদের আমরা পড়ি সবাই হচ্ছে লেজিসলেটিভের অংশ, এমপিগুলা। এরপরে রয়েছে আমাদের এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কী করে? ল যারা পাস করলো, আইন তৈরি করলো পার্লামেন্টে, সেই আইনকে ইমপ্লিমেন্ট কারা করে? ইমপ্লিমেন্ট করে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ। আবার এক্সিকিউটিভ এখানে দুই রকমের হয়, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ আর একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। বুঝতে পারছেন? পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা? যেমন যাদেরকে আমরা ইলেকশনের মাধ্যমে ভোট দিয়ে যাদেরকে আমরা পাওয়ার দিই, ক্ষমতা দিই, ওনারা হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ। যেমন ধরুন আমাদের পিএম, আমাদের প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি, কাউন্সিল অফ মিনিস্টার্স, এরা হচ্ছেন কি? এরা হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ। আর পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা এক্সাম দিয়ে, যেমন ইউপিএসসি, ডব্লিউবিসিএস ইত্যাদি এক্সাম দিয়ে যারা এক্সিকিউটিভ হন, যেমন আমাদের আইএএস, হ্যাঁ না, আইপিএস, তারপরে যত ডব্লিউবিসিএস অফিসার, বিডিও, এসডিও, এরা সবাই হচ্ছেন কি? পার্মানেন্ট এক্সিকিউটিভ। বুঝতে পারছেন? আর জুডিশিয়ারি হচ্ছে আমাদের যত কোর্ট ব্যবস্থা রয়েছে, সে সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট হোক, যে কোনো কোর্ট হোক, তো এরা হচ্ছে জুডিশিয়ারি। বুঝতে পারছেন? এখন আমার প্রশ্নটা হলো, এ ধরো কোর্টের কোনো একটা অঙ্গ মানে জুডিশিয়ারি, আর ধরো পিএম এর ঝগড়া হলো, ঝগড়া মানে দ্বন্দ্ব হলো ধরো, কিংবা কোনো এমপির দ্বন্দ্ব হলো, তাহলে জিতবে কে? কার পাওয়ার সব থেকে বেশি? তো আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আজকের এডিটোরিয়ালটিতে এই নিয়েই আলোচনা করা হয়েছে, বাট আমাদের দেশের জন্য না, এডিটোরিয়ালটি এসেছে আমেরিকার উপর বেশ করে। তো কি হয়েছে? আমেরিকা, আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, উনি যে কোনো দেশের উপরে অনেক পরিমাণ ট্যারিফ বা শুল্ক লাগিয়ে দিচ্ছিলেন। তো সেইটার বিরোধিতা করে সেখানকার সুপ্রিম কোর্ট আমেরিকার বিরুদ্ধে আইন নিয়ে এসছে বা আমেরিকার বিরুদ্ধে রুলিং দিয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমেরিকার যে সুপ্রিম কোর্ট আবার ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প, এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে, আর ওই বিষয়টাই এখানে আলোচনা করা হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। আরেকটা বিষয় যেটা বলার, সেটা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও বানাতে আমারও ভালো লাগে। তো আমরা এডিটোরিয়াল পড়ি রিডিং পড়ার পারপাসে, যাতে আমরা রিডিং পড়তে পারি ইংরেজি জটিল সেন্টেন্স। তো আমি সেইভাবে খুব সহজভাবে পড়ার চেষ্টা করব, একটু মন দিয়ে দেখবেন। তো দেখুন, ট্যারিফস ইন ট্রাভেল। ট্যারিফস মানে কি? ট্যারিফস মানে হচ্ছে শুল্ক বা কর, ঠিক আছে। আর ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, আর ট্রাভেল মানে হচ্ছে সমস্যা বা প্রবলেম। তাহলে এই যে শুল্ক, সেটা রয়েছে কার মধ্যে রয়েছে? সমস্যার মধ্যে রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। কি না, শুল্ক যে বা কর যেটা রয়েছে সেটা সমস্যার মধ্যে রয়েছে। তো কি সমস্যা না সমস্যা আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। তো দেখুন কি হয়েছে, দ্য ইউএস সুপ্রিম কোর্ট মানে আমেরিকার সুপ্রিম কোর্ট হ্যাজ ডান, এটা হচ্ছে পারফেক্ট টেন্স করা হয়েছে। তো হ্যাজ ডান মানে করেছে। কি করেছে? ওয়েল, ভালো করেছে। কি ভালো কাজটা করে দিল সুপ্রিম কোর্ট? দেখি একটু। টু সার্কামস্ক্রাইব ডোনাল্ড ট্রাম্পস প্রেসিডেন্সিয়াল পাওয়ার্স। তাহলে ভালো কাজটা কিভাবে করেছে? টু দিয়ে বলছে
সার্কামস্ক্রাইব করে, সার্কামস্ক্রাইব মানে কমানো, হ্যাঁ না, সীমাবদ্ধ করা বা রেস্ট্রিক্ট করা। তো কোন জিনিসটাকে রেস্ট্রিক্ট করেছে না, ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্সিয়াল পাওয়ার বা রাষ্ট্রপতিও যে ক্ষমতা রয়েছে ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা আমাদের দেশে যেমন মানে কি বলবো পিএম অনেক শক্তিশালী হয়, আমেরিকার ক্ষেত্রে সেরকম প্রেসিডেন্ট অনেক শক্তিশালী হয়। তো প্রেসিডেন্টের শক্তিকে যে সীমাবদ্ধ করেছে আমেরিকার মানে সুপ্রিম কোর্ট, সেটার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো রাইটার বলতে চাইছেন যে সুপ্রিম কোর্ট খুব ভালো কাজ করেছে, মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকে কমিয়ে মানে কমানোর চেষ্টা করেছে, যাই হোক, বা কমিয়ে দিয়েছে বলতে পারেন। তো সেটা তো আপনারা নিচে কমেন্ট করবেন কে বেশি শক্তিশালী, কে পারবে কমাতে। তো তার মধ্যে কি ঝগড়া হচ্ছে দেখুন, খুব ইন্টারেস্ট লাগবে। তো আরেকটা বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে এই এডিটোরিয়ালটিতে খুব লং লং সেন্টেন্স আছে আর খুব ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তাই আমি খুব স্লো পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবেন। তো দেখুন, ইন এ মেজর ব্লো, ইন মানে মধ্যে, এ মানে তো একটি, মেজর মানে খুব বড়, আর ব্লো মানে কি, ব্লো মানে হচ্ছে আঘাত বা সেটব্যাক বলতে পারেন। তো আঘাত হলো ইন এ মেজর ব্লো, একটা খুব বড় আঘাত। কার উপরে আঘাত? টু দিয়ে বলছে এ সেন্ট্রাল পিলার, সেন্ট্রাল পিলারের উপরে আঘাত হয়েছে। সেন্ট্রাল মানে কি, কেন্দ্রীয়, পিলার মানে হচ্ছে স্তম্ভ, তাহলে কেন্দ্রীয় যে স্তম্ভ রয়েছে বা মূল স্তম্ভ বলতে পারেন, তার উপরে আঘাত হয়েছে। আর সেই পিলারটা কার? অফ দিয়ে বলছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ফরেন পলিসি। তাহলে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি বা বিদেশ নীতি, ওর যে সেন্ট্রাল পিলার, ওর যে কেন্দ্রীয় স্তম্ভ, তার উপরে আঘাত হয়েছে। বুঝতে পারছেন? এই আঘাতের মধ্যে ইন দিয়ে বলছে, এর মধ্যে কি হলো, দ্য কান্ট্রিজ সুপ্রিম কোর্ট। কান্ট্রিজ সুপ্রিম কোর্ট, কান্ট্রি মানে এখানে আমেরিকা। তো এই আমেরিকার সুপ্রিম কোর্টকে এই নামে বলা হচ্ছে, শর্ট হ্যান্ডে লেখা হয়েছে সুপ্রিম কোর্ট অফ দ্য ইউএস। বুঝতে পারছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো হ্যাজ রুলড, তাহলে সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট হ্যাজ রুল করেছে মানে আইন করেছে। কি আইন করেছে বা কি ল তৈরি করেছে? আইন করেছে কিভাবে? বাই দিয়ে বলছে আইন করেছে বাই, মাধ্যমে, কার মাধ্যমে, কার দ্বারা? 6-3 মার্জিন। তাহলে 6-3 মার্জিনের মাধ্যমে বা 6:3 মার্জিনের মাধ্যমে, মানে 6 জন একদিকে কথা বলছে, 3 জন একদিকে কথা বলছে, দিয়ে ওদের একটা রুল হয়েছে, যাই হোক। আর সেই মার্জিনে, সেই রুলে কি বলা হয়েছে? দ্যাট, যে হিজ ইউজ অফ দ্য ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA। তাহলে কি হিজ মানে কি, ডোনাল্ড ট্রাম্প, উনার যে ইউজ মানে ব্যবহার, কার ব্যবহার? ওই যে IEEPA, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, এই যে অ্যাক্ট, এর যে ব্যবহার কিসের ক্ষেত্রে? টু ইম্পোজ ট্যারিফস অন নিউমেরাস কান্ট্রিজ। আর কিসের জন্য ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প? এটা ব্যবহার করছেন ইম্পোজ করার জন্য। ইম্পোজ মানে আরোপিত করা কারো উপরে, তো আরোপ করার জন্য ট্যারিফ মানে শুল্ক, কাদের উপরে? অন নিউমেরাস মানে অনেক কান্ট্রিজ, অনেক দেশের উপরে। আর এই পুরো বিষয়টা, এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা হলো ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আর এই যে ব্যবহারটা, এটা নট ইন অ্যাকর্ডেন্স উইথ মানে সামঞ্জস্যপূর্ণ। তাহলে সামঞ্জস্যপূর্ণ নয়, নট ইন অ্যাকর্ডেন্স উইথ কার সঙ্গে? আইনের সঙ্গে। এবং সুপ্রিম কোর্ট বলছে মাস্ট বি স্ট্রাক ডাউন, স্ট্রাক ডাউন মানে কি, সেটা এখানে বাংলায় লেখাতে হবে, বলে দিয়ে একটু দেখি। হ্যাঁ, এখানে লেখা আছে বাতিল করা। হ্যাঁ, স্ট্রাক ডাউন মানে কি, বাতিল করা। তাহলে এটাকে বাতিল করতে হবে। বুঝতে পারছেন? আশা করছি সেন্টেন্সটি বুঝতে পারছেন। তো একটু জটিলভাবে লেখা হয়েছে, খুব বড় সেন্টেন্স, কিন্তু সহজভাবে বলার চেষ্টা করলাম যে আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে স্ট্রাক ডাউন করার কথা বলছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট, সেখানকার যে একটা আইন রয়েছে IEEPA, এর নাম বারবার আসবে, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, এই অ্যাক্টটার মিসইউজ করছে সেখানকার রাষ্ট্রপতি। বুঝতে পারছেন? তো পরের সেন্টেন্স দেখি কি রয়েছে। তো দেখুন, উইথ চিফ জাস্টিস, তাহলে উইথ চিফ জাস্টিস জন রবার্টস অ্যান্ড 2 আদার কনজারভেটিভ জাস্টিসেস। তাহলে জাস্টিসেস, কারণ দুজন আছে, 2 দিয়ে বলছে। জাস্টিস মানে আমাদের বলতে পারেন যারা মানে কি বলবো, উকিল। তো একটু ভালো বাংলাও হতে পারে জাস্টিসের। তো যাই হোক, জাস্টিস মানে যারা মানে কি রুল করছে আর কি,
বিচারপতি, হ্যাঁ বিচারপতি, জাস্টিস মানে বিচারপতি, তাহলে দুজন বিচারপতি। তাহলে এক তো হচ্ছে চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি, যার নাম হচ্ছে জন রবার্টস, আর দুজন হচ্ছে আলাদা বিচারপতি যেটা হচ্ছে কনজারভেটিভস। কনজারভেটিভ মানে সেখানকার যে পলিটিক্যাল পার্টি, কনজারভেটিভ পার্টি আর লিবারেল পার্টি, বড় পলিটিক্যাল পার্টি। তো কনজারভেটিভের তরফ থেকে দুজন জাস্টিস ছিলেন, দুজন বিচারপতি ছিলেন, আর ওনাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, অ্যাপয়েন্টেড বাই মিস্টার ট্রাম্প, মানে সেখানকার রাষ্ট্রপতি তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল আর কি ওই দুজন বিচারপতিকে। তো ওই দুজন বিচারপতি সাইড উইথ মানে কি, সাইড উইথ মানে পক্ষ নেওয়া, তাহলে পক্ষ নিয়েছে কাদের, দ্য 3 লিবারেল জাস্টিসেস। লিবারেল মানে অন্য একটা পলিটিক্যাল পার্টি, ওদের যে জাস্টিস আছে, ওদের যে বিচারপতিরা রয়েছেন, তো ওদের সঙ্গে মানে ওদের পক্ষ নিয়েছে অন দ্য সাবজেক্ট, এই বিষয়ে। অন দ্য সাবজেক্ট মানে বিষয়, কোন বিষয়ে, এই বিষয়, এই যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো দেশের উপরে এত পরিমাণে ট্যারিফ ইম্পোজ করছেন, সেইটার বিরোধিতা করার উপরে তারা সবাই কি হয়েছে, রাজি হয়েছে। মানে বুঝতে পারছেন কি হলো, এক তো সেখানকার চিফ জাস্টিস, এক নম্বর, দুজন কনজারভেটিভ পার্টি থেকে জাস্টিস বিচারপতি, আর তিনজন কোথার থেকে, লিবারেল জাস্টিস মানে লিবারেল পার্টি থেকে বিলং করে, টোটাল হলো 6 জন। বুঝতে পারছেন, এই 6 জন এরা কি করলো, এরা বিরুদ্ধে কথা বললো ডোনাল্ড ট্রাম্পের। তো সেটা আমরা দেখছি, দ্য কোর্ট রুলড দ্যাট, মানে এই 6 জন মানে সাপোর্ট করলো না ডোনাল্ড ট্রাম্পকে, তাই কি হলো, কোর্ট কি করলো, রুল করলো, আইন তৈরি করলো যে মিস্টার ট্রাম্পস এসারশন মানে কি, দাবি। তাহলে মিস্টার ট্রাম্প মানে ট্রাম্পের যে এসারশন বা দাবি, কি দাবি, সেই দাবি হচ্ছে যে অফ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার টু ইউনিলেটারালি ইম্পোজ ট্যারিফস অফ আনলিমিটেড অ্যামাউন্ট, ডিউরেশন অ্যান্ড স্কোপ। বুঝতে পারছেন, তাহলে কোর্ট রুল করলো যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছে বা ঘোষণা করছে, কি দাবি করছে, যে এক্সট্রা অর্ডিনারি কি, এক্সট্রা অর্ডিনারি মানে অর্ডিনারি থেকেও এক্সট্রা, সাধারণের থেকেও বেশি, মানে কি অসাধারণ, হ্যাঁ না, যে সাধারণ নয়, অভূতপূর্ব, পাওয়ার মানে ক্ষমতা, যে এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা, কিসের ক্ষমতা, টু ইউনিলেটারালি ইম্পোজ, ইউনিলেটারালি মানে কি একা একা, হ্যাঁ না, নিজেই, ইউনি মানে এক, তো ইউনিলেটারালি মানে একা একা বা একতরফা, এখানে ভালোভাবে লেখা আছে একতরফা ইম্পোজ করা বা আরোপ করা, কি ট্যারিফ মানে শুল্ক, তাহলে একতরফা যে শুল্ক আরোপ করতে পারবে, তার যে পাওয়ার, এক্সট্রা অর্ডিনারি পাওয়ার অফ আনলিমিটেড অ্যামাউন্ট, আনলিমিটেড মানে অসীম, অ্যামাউন্ট মানে যতটা মানে কি বলবো অ্যামাউন্ট মানে কতটা আর কি, কতটা পরিমাণ ট্যারিফ লাগাবে, আর অ্যামাউন্ট মানে সাইজ, সেটাই আর কি বাংলা বলতে পারলে অ্যামাউন্ট, আর ডিউরেশন মানে কত সময়ের জন্য ট্যারিফ লাগাবে, আর স্কোপ মানে কোন কোন দেশের উপরে ট্যারিফ লাগাবে। বুঝতে পারছেন তো, তাহলে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেটা একতরফা পাওয়ার রয়েছে, মানে ট্রাম্প চাইলে যে কোনো দেশের উপরে যে কোনো পরিমাণ, যেমন আমাদের দেশের উপরে 50% লাগিয়েছিলেন ট্যারিফ, যে যত সময়ের জন্য ইচ্ছা সে কত সময়ের জন্য নাও বলতে পারে, হয়তো সব দিনের জন্য ট্যারিফ লাগাতে পারে, আর যে কোনো দেশের উপরে লাগাতে পারে। মানে এই যে পাওয়ার, এই যে ঘোষণা, এই যে দাবি যে আমি সব দেশের উপরে ট্যারিফ লাগাতে পারবো, এইটা হলো কন্ট্রাভেন্ট বাই দ্য অ্যাবসেন্স অফ ক্লিয়ার কংগ্রেশনাল অথরাইজেশন টু এক্সারসাইজ ইট। বুঝতে পারছেন, আরেকবার বলি, এই যে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমি যে কোনো দেশের উপরে যে কোনো সময়ের জন্য যতটা সম্ভব ট্যারিফ লাগাতে পারবো, এই বিষয়টা হচ্ছে কন্ট্রাভেন্ট মানে কি, কন্ট্রাভেন্ট মানে হচ্ছে উল্লঙ্ঘিত করছে বা বিরোধিতা করছে। কার বিরোধিতা করছে না, অ্যাবসেন্স অফ ক্লিয়ার কংগ্রেশনাল অথরাইজেশন, মানে অ্যাবসেন্স মানে কি অনুপস্থিত, ক্লিয়ার মানে স্পষ্ট বা পরিষ্কার, কংগ্রেস মানে সেখানকার পার্লামেন্ট, আর অথরাইজেশন মানে কি তার অনুমোদন। তাহলে সেখানকার পার্লামেন্টের অনুমোদনের অনুপস্থিতি, হ্যাঁ না, এটার বিরোধিতা করছে, মানে সেখানকার কংগ্রেস অনুমতি দেয়নি, পার্লামেন্ট অনুমতি দিচ্ছে না, কিন্তু সে দাবি করছে যে আমি করতে পারবো, টু এক্সারসাইজ ইট, এটা করতে চাইছে। বুঝতে পারছেন, খুব জটিল একটা সেন্টেন্স, খুব সহজভাবে বলার চেষ্টা করলাম। তো কি হলো না, 6 জন জাস্টিস, ইভেন
ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা জাস্টিস দুজন এনারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন মানে কোর্টে, যে কারণে কি হচ্ছে সেখানকার কোর্ট রুল করেছে, আইন করেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই দাবিগুলো হচ্ছে পুরোপুরি মিথ্যা, হ্যাঁ না। তারপরে কি রয়েছে দেখুন, ইট অলসো অবজার্ভ, ইট মানে সুপ্রিম কোর্ট আরও অবজার্ভ করেছে বা লক্ষ্য করেছে বলতে পারেন, কি লক্ষ্য করেছে, দ্যাট যে দ্য IEEPA যেটা আমি বলছিলাম, হ্যাঁ না, ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি, তারপরে কি একটা অ্যাক্ট ছিল মনে পড়ছে না, এখানে লেখা রয়েছে, হ্যাঁ পাওয়ারস অ্যাক্ট, এমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, সরি এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, হ্যাঁ এখানে এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট, দ্য অ্যাক্ট কন্টেন্ট মানে কি কি তার মধ্যে রয়েছে আর কি, মানে কি কি রয়েছে, ইনক্লুডেড রয়েছে, নো রেফারেন্স টু ট্যারিফস অর ডিউটিজ। তাহলে কি বলছেন, সুপ্রিম কোর্ট এটাও অবজার্ভ করেছে, এটাও লক্ষ্য করেছে যে এই যে অ্যাক্ট যেটা ব্যবহার করে মানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে কোনো দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছে, সেই অ্যাক্ট রাজ নট কন্টেন্ট মানে সেই অ্যাক্টে কন্টেন্ট নেই, কন্টেন্ট মানে অন্তর্ভুক্ত নেই, কিসে নেই, কোনো রেফারেন্স নেই, কোনো উল্লেখ নেই, রেফারেন্স মানে উল্লেখ, কন্টেন্ট নো রেফারেন্স মানে সেখানে কোনো উল্লেখ নেই, এই অ্যাক্টে কোনো উল্লেখ নেই, কিসের উল্লেখ নেই, টু ট্যারিফস অর ডিউটিজ, বুঝতে পারছেন, তো শুল্ক আরোপ করা বা কর লাগানো কোনো দেশের উপরে সেই বিষয়ে কোনো উল্লেখই নেই সেই অ্যাক্টের মধ্যে, এবং দ্যাট দ্য এক্সিকিউটিভ হ্যাড নট আইডেন্টিফাইড এনি স্ট্যাটিউট, আরও কি বলছে, এবং দ্য এক্সিকিউটিভ হ্যাড নট আইডেন্টিফাইড, এক্সিকিউটিভ মানে কি, ওই যে বলে দিলাম সেখানকার যে ধরো রাষ্ট্রপতি, তারপর ওয়ার কাউন্সিল অফ মিনিস্টার্স যারা রয়েছেন, বাকি মন্ত্রীরা হ্যাড নট আইডেন্টিফাইড চিহ্নিতই করতে পারেননি এনি স্ট্যাটিউট মানে কি, স্ট্যাটিউট মানে হচ্ছে বিধিবদ্ধ আইন, মানে যেটা লিখিত রয়েছে এরকম কোনো আইনকে স্ট্যাটিউট বলা হয়, স্ট্যাটিউট বা স্ট্যাচুট যাই বলতে পারেন, তো স্ট্যাটিউট দ্যাট ইউজড দ্য ওয়ার্ড রেগুলেট টু অথরাইজ ট্যাক্সেশন, যে আইনে এই শব্দটা বলা হয়েছে, যে রেগুলেট বলে শব্দটা বলা হয়েছে না, ইউজ দ্য ওয়ার্ড রেগুলেট, কাকে রেগুলেট করবে, রেগুলেট শব্দটা ব্যবহারই করা হয়নি, টু অথরাইজ ট্যাক্সেশন মানে ট্যাক্সেশন মানে কি, কর আদায় করার যে অনুমোদন সেটা দেওয়ার জন্য যে রেগুলেট করবে কোনো রাষ্ট্রপতি তার বিষয়ে সেখানে কোনো বিধিবদ্ধ আইনেই নেই, তাই না, তারা প্রমাণই দিতে পারছে না, এটাও সুপ্রিম কোর্ট লক্ষ্য করেছে, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে সুপ্রিম কোর্ট কী করলো, প্রথমে তো আইন করলো যে ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলছে সব মিথ্যা, সেই দাবিগুলো কোনো ঠিক নেই, তার কোনো প্রমাণ নেই, আর এই রকম আরও সুপ্রিম কোর্ট এটা দেখলো যে এই যে অ্যাক্ট ব্যবহার করে, যে মানে কি বলবো আইন ব্যবহার করে ট্রাম্প যে কোনো দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছে, সেই রকম মানে কোনো বিষয় যে কি বলবো সেই ট্যারিফের কথা বা রেগুলেট করার কথা সেখানকার কোনো আইনে বলা হয়নি, বুঝতে পারছেন। এরপরে সেন্টেন্স দেখুন কি রয়েছে, আর্গুইং দ্যাট, আর্গুই মানে কি, আর্গু মানে হচ্ছে কোনো কিছু দাবি করা, তাহলে দাবি করার মাধ্যমে, আর্গু করার মাধ্যমে, আনটিল নাও এখনো পর্যন্ত, নো প্রেসিডেন্ট হ্যাজ রিড IEEPA, নো প্রেসিডেন্ট, নো মানে কোনো না, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, কোনো প্রেসিডেন্ট এখনো পর্যন্ত, আনটিল নাও এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতি হ্যাজ রিড মানে এখানে পড়া না, রিড মানে এখানে ইন্টারপ্রেট করা, তাহলে কোনো প্রেসিডেন্ট ইন্টারপ্রেট করেনি মানে ব্যাখ্যা করেনি কাকে, IEEPA মানে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক এমার্জেন্সি, যা হোক ইমার্জেন্সি ইকোনমিক, ওই যে বললাম সেই অ্যাক্টটা, এই অ্যাক্টটাকে এখনো পর্যন্ত এইভাবে পড়েনি, টু কনফার সাচ পাওয়ার্স, কনফার মানে কি, কনফার মানে হচ্ছে প্রদান করার জন্য এই ধরনের ক্ষমতাকে, বুঝতে পারছেন। তাহলে সুপ্রিম কোর্ট আর্গিউ করছে, এটা আর্গিউ করার মাধ্যমে সুপ্রিম কোর্ট বলছে যে আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত এরকম কোনো প্রেসিডেন্ট এই যে অ্যাক্টটাকে এইভাবে পড়েনি বা এইভাবে ব্যাখ্যা করেনি, যেটা সেখানকার রাষ্ট্রপতিকে এত পরিমাণ পাওয়ার দিবে বা কনফার করবে। দ্য স্কাউট, আচ্ছা এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নাম। তো সুপ্রিম কোর্ট কনক্লুডেড মানে কনক্লুড করা মানে কি, একদম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া তাকে বলে কনক্লুডেড। তো সিদ্ধান্ত দিয়েছে, কি সিদ্ধান্ত দিয়েছে, দ্যাট যে অল দ্য এভিডেন্স অ্যাভেলেবল, যে সমস্ত যে এভিডেন্স বা প্রমাণ অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড ইটস রিডিং, আর
এই যে মানে কি বলবো সেখানকার প্রেসিডেন্ট যে ব্যাখ্যা করছে সেই রিডিং সেই ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন অফ দ্য স্ট্যাটিউটস, সেই আইনের যে ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যাটা ইমপ্লাইড মানে কি, ইমপ্লাইড মানে ইঙ্গিত দিচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে যে দ্য কোর্ট বিলিভড দ্যাট, কোর্ট বিশ্বাস করছে যে IEEPA ডাজ নট অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফস। তাহলে এই অ্যাক্টটা ডাজ নট অথরাইজ, অনুমোদন করে না বা অথরিটি প্রোভাইড করে না কাকে, প্রেসিডেন্টকে ট্যারিফ ইম্পোজ করার জন্য, ট্যারিফ আরোপ করার জন্য। বুঝতে পারছেন? তাহলে কি হলো, ব্যাপারটা হচ্ছে যে সেখানকার সুপ্রিম কোর্ট এটা দাবি করছে যে আজ পর্যন্ত মানে ডোনাল্ড ট্রাম্পের আগে পর্যন্ত কোনো প্রেসিডেন্টই, আমেরিকার প্রেসিডেন্ট এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটাকে এইভাবে ব্যাখ্যা করেনি যে এই অ্যাক্টটা সেখানকার প্রেসিডেন্টকে এত পরিমাণ পাওয়ার দিবে যে সেই প্রেসিডেন্ট যে কোনো দেশের উপরে ট্যারিফ খেলবে, মানে ট্যারিফ ইম্পোজ করবে। বুঝতে পারছেন তো? আর দিয়ে বলছে যে সেখানকার যে এক্সিকিউটিভ মানে প্রেসিডেন্টের যে কাউন্সিল অফ মিনিস্টার, তারা যে এভিডেন্স দিচ্ছে, তারা যে আইনের যে ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যা মানে একদম ভুলভাল ব্যাখ্যা, সেরকম কোনো কোথায় উল্লেখ নেই। এই জন্য কোর্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে এরকম কোনো অথরিটি নেই যে ট্যারিফ লাগাতে পারবে। আনসারপ্রাইজিংলি মানে কি, অবাক হওয়ার দরকার নেই, মানে এটা হওয়ারই ছিল আর কি, এটা অবাক হওয়ার মতো না, আশ্চর্যজনক না। মিস্টার ট্রাম্প, আচ্ছা যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে মানে ট্রাম্প তো তার উত্তর দিবেই, সেই জন্য এটা আনসারপ্রাইজিংলি বলছে না, আশ্চর্যজনক হওয়ার কিছুই নেই যে ডোনাল্ড ট্রাম্প রিয়্যাক্ট করেছেন। কি রিয়্যাক্ট করেছেন? রাগীভাবে, অ্যাংগ্রিলি, রেগে গিয়ে রিয়্যাক্ট করেছেন। কোথায়? অন সোশ্যাল মিডিয়াতে রিয়্যাক্ট করছেন আমাদের রাষ্ট্রপতি। কি বলছেন? পোস্টিং দ্যাট হি উড বি রেজিং হিজ গ্লোবাল ট্যারিফ রেট টু 15%। উনি কী করবেন? ডোনাল্ড ট্রাম্প উড বি রেজিং করবে মানে বাড়িয়ে দিবে। কত পার্সেন্ট? গ্লোবাল ট্যারিফ, গ্লোবাল মানে কি পুরো বিশ্বস্তরীয় না, পুরো বিশ্বের যে ট্যারিফ শুল্ক সেটা 15% বাড়িয়ে দিবে। আফটার ইনিশিয়ালি সাজেস্টিং দ্যাট ইট উড বি ইম্পোজড এট 10%। যদিও তিনি প্রথমে বলেছিলেন যে 10% করবেন গ্লোবাল ট্যারিফ রেট, এখন তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে না, 15% ট্যারিফ লাগাবো। কেন? সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে। আন্ডার দ্য অথরিটি কনফার্ড টু দ্য হোয়াইট হাউস ফর 150 days আন্ডার সেকশন 122 অফ দ্য ট্রেড অ্যাক্ট 1974। তো এটা সেখানকার একটা অ্যাক্ট রয়েছে, তো ট্রেড অ্যাক্ট 1974, এই অ্যাক্টের মাধ্যমে সেখানের যে সেকশন রয়েছে সেখানকার আইনে, সেখানে 150 দিনের জন্য হোয়াইট হাউসের কাছে পাওয়ার থাকবে, উনি যে কোনো দেশের উপরে ট্যারিফ লাগাতে পারবে, যত খুশি মোটামুটি আর কি লাগাতে পারবে। তো সেই অ্যাক্টের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যখন বলল যে এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলল যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাতে পারবে না কোনো দেশের উপরে, তখন ডোনাল্ড ট্রাম্প বলছে কি হলো, তো আমি এই অ্যাক্টের মাধ্যমে ট্যারিফ লাগাবো। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো একটু কি বলো, দ্বন্দ্ব বা ডিবেটে চলে এসছে ঘটনাটা। এরপরে কি হলো দেখুন, ট্যারিফস ইম্পোজড আন্ডার লজ আদার দেন দ্য IEEPA, ওই যে IEEPA এর উপরে যত বিবাদ হয়েছে সেই অ্যাক্ট বাদে, আদার দেন অন্য যে কোনো আইন, হ্যাঁ না, তাহলে ইম্পোজ যে করা হচ্ছে, তাহলে ট্যারিফ যে ইম্পোজ করা হচ্ছে সেই ট্যারিফ IEEPA বাদে যে কোনো অন্য আইনে যদি ট্যারিফ ইম্পোজ করা হয়, আর সেরকম ইম্পোজ করা হয়েছে কোন কোন জায়গায়, মানে এই আইন অনুযায়ী, এই আইনের অন্য আইন দ্বারা, মানে এই আইন দিয়ে ট্যারিফ লাগানো হয়নি, অন্য আইন দিয়ে ট্যারিফ লাগানো হয়েছে, সেটা কোথায় কোথায়, ইনক্লুডিং দোজন অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল, অ্যালুমিনিয়াম আর স্টিলের উপরে ট্যারিফ লাগানো হয়েছে, যেটা কিন্তু এই আইনের মাধ্যমে না, অন্য আইনের মাধ্যমে, সেটা সেকশন 232 অফ দ্য ট্রেড এক্সপেনশন অ্যাক্ট অফ 1962। কিছু বুঝতে পারছেন? এখানে আইনের বিষয়ে লেখা রয়েছে, এতটা মানে টেনশন হওয়ার কিছুই নেই। এখানে বলতে চাইছেন রাইটার বলতে চাইছেন এই আইন বাদে অন্য যে কোনো আইনে যখন আমরা ট্যারিফ ইম্পোজ করব, যেমন ধরো অ্যালুমিনিয়ামের উপরে আছে, স্টিলের উপরে আছে, অন্য আইনে, কোন আইনের মাধ্যমে, সেটা হচ্ছে যে ট্রেড এক্সপেনশন অ্যাক্ট অফ 1962 সেকশন 232, সেইটা যখন আমি ইম্পোজ করব
তখন ট্যারিফস আর আনএফেক্টেড, তখন সেই ট্যারিফটা, যে ট্যারিফটা আমি অন্য আইনের মাধ্যমে লাগাবো, সেটা আনএফেক্টেড হয়ে যাবে। আনএফেক্টেড মানে কি, প্রভাবিত হবে না বাই দিস রুলিং। বুঝতে পারছেন? এই যে মানে সুপ্রিম কোর্ট যে রুল করলো যে ট্যারিফ বাড়াতে পারবে না, তখন রাইটার বলছেন যে আরও একটা আইন আছে, ট্রেড এক্সপেনশন অ্যাক্ট অফ 1962। এই অ্যাক্টের মাধ্যমে যদি ট্যারিফ লাগানো হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের সেই আইনটা কার্যকর হবে না। যদিও মিস্টার ট্রাম্প উড ফেস চ্যালেঞ্জেস ইন ব্রিঙ্গিং ফ্রেশ ট্যারিফ রাউন্ড আন্ডার দিস আমব্রেলা। তাহলে যদিও ডোনাল্ড ট্রাম্প যদি চান যে সেই এই অ্যাক্টের মাধ্যমে আবার ট্যারিফ লাগাতে, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে অনেক চ্যালেঞ্জেস বা অসুবিধা বা প্রবলেমের সম্মুখীন হতে হবে। আর আমব্রেলার কথা ব্যবহার করা হয়েছে এখানে ছাতার উদ্দেশ্যে না, এখানে কি বলবো, আওতায় বলতে পারেন, হ্যাঁ না, একটু ট্রিকি ওয়েতে লেখা রয়েছে আর্টিকেলটি। তো যাই হোক, যদি ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে ঠিক আছে এই অ্যাক্টের মাধ্যমে তো আমি ট্যারিফ লাগাতে পারবো না, তাহলে আমি অন্য একটা অ্যাক্টের মাধ্যমে ট্যারিফ লাগাবো, তাহলে কিন্তু সেটা করতেও ডোনাল্ড ট্রাম্পের অনেক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হবে। বুঝতে পারছেন? এরপরে কি রয়েছে দেখুন, হোয়াইল মাল্টিপল কান্ট্রিজ, যদিও মাল্টিপল মানে অনেক, কান্ট্রিজ মানে দেশ, ওয়ার স্লেপ্ট উইথ ট্যারিফস আর্লিয়ার। তাহলে ওয়ার স্লেপ্ট উইথ এটা প্যাসিভ করা হয়েছে, যে অনেক দেশ এখনো পর্যন্ত স্লেপ্ট উইথ হয়েছে, মানে কি বলবো, অনেক দেশের উপরে আরোপ করা হয়েছে ট্যারিফস এর আগে, মানে এর আগে আমাদের ইন্ডিয়ার উপরেও ছিল ট্যারিফ, তো তারপরে লেখা রয়েছে এখনো পর্যন্ত অনেক দেশের উপরে ট্যারিফ আরোপ করা হয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া, ভারতেও, এট এ উইপিং ওভারঅল রেট অফ 50%। তাহলে উইপিং মানে কি, উইপিং মানে হচ্ছে অত্যধিক, বিশাল পরিমাণ, না বিশাল পরিমাণ 50%। ওয়িং টু মানে হচ্ছে ইন অর্ডার টু বা বিকজ অফ বলতে পারেন, ডিউ টু বলতে পারেন। ওয়িং টু মানে হচ্ছে কারণে আর কি, ওয়িং টু বা ডিউ টু বা বিকজ অফ, কারণে। কি কারণে এত পার্সেন্ট বাড়ানো হয়েছিল ট্যারিফ? ওয়াশিংটনস অবজেকশন, ওয়াশিংটনস মানে বুঝতে পারছেন আমেরিকা, অবজেকশন মানে হচ্ছে কি বলবো, আপত্তি, টু নিউ দিল্লি পারচেসিং অয়েল ফ্রম রাশিয়া। তাহলে যেহেতু নিউ দিল্লি রাশিয়া থেকে অয়েল কিনছিল বা তেল কিনছিল, ওই জন্য ইন্ডিয়ার উপরে 50% পর্যন্ত ট্যারিফ লাগানো হয়েছিল। তো এই যে পুরো বিষয়টা, অনেক দেশের উপরে অনেক পরিমাণ ট্যারিফ অলরেডি আছে বা অলরেডি লাগানো হয়েছিল। দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুপ্রিম কোর্টসের যে এটার নাম আর কি, সেই সুপ্রিম কোর্টের রুলিং, তার প্রভাব, সুপ্রিম কোর্টের রুলিংয়ের প্রভাব উইল ভেরাই বেস্ট অন দ্য স্পেসিফিক্স অফ ট্রেড এগ্রিমেন্ট স্ট্রাক ইফ এনি। তাহলে ওইগুলো কি করবে না, বেস্ট অন দ্য স্পেসিফিক ট্রেড এগ্রিমেন্ট, বেস্ট অন দ্য মানে ভিত্তি করে, স্পেসিফিক মানে বিশেষ, ট্রেড এগ্রিমেন্ট মানে বাণিজ্যিক যে চুক্তি, তার উপর ভিত্তি করে কি হবে, পরিবর্তন হবে। বুঝতে পারছেন? তাহলে সুপ্রিম কোর্টের যদি রুলিং আসে, তাহলে সেই ট্যারিফের উপরে, সেই যে ট্যারিফ লাগানো হয়েছিল তার উপরে কিছু পরিবর্তন আসবে, ভেরি করবে মানে ভিন্ন হবে বা পরিবর্তন হবে। বুঝতে পারছেন? যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, সেই এগ্রিমেন্টে পরিবর্তন আসবে, মানে এটা বলতে চাইছেন রাইটার যে এখনও পর্যন্ত যেমন আমাদের ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট হয়েছে, তাহলে সেখানে কিছু পরিবর্তন আসবে, যেহেতু সুপ্রিম কোর্ট সেখানে রুল দিয়েছে। তো যদি পরিবর্তন আসে তাহলে কি হবে, তখন রাইটার বলছেন যে ইন্ডিয়ান নেগোসিয়েটর মানে যারা সেখানে আলোচনা করেছিলেন, ভারতীয় যারা আলোচনাকারী, সিকিং টু কনক্লুড দ্য টার্মস অফ এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যারা সিক মানে চাইছিল, সিকিং টু কনক্লুড মানে চূড়ান্ত করতে, মানে পরে শেষ করতে আর কি, মানে কি বলবো, সেটেল করতে, যারা সেটেল করতে চেয়েছিলেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে, সেই সমস্ত নেগোসিয়েটর উড নট বি ব্লেমড, ওনাদেরকে ব্লেম করা যাবে না বা ব্লেম করতে পারবো না যে তারা এখন সমস্যায় পড়বে। কেন সমস্যা, এবার তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা ভাবছিলেন, কিন্তু সেটা তো কি বলবো, সুপ্রিম কোর্ট সেখানে রুল চেঞ্জই করে দিল। কেন ব্লেম করতে পারবে না? ফর ফিলিং লাইক দে ওয়ার সাসপেন্ডেড ইন লিম্বো। আচ্ছা, লিম্বো কথাটা ব্যবহার করা হয় যখন কোনো মাঝামাঝি সিচুয়েশনে পড়ে যাও, তখন সেখানে আমরা লিম্বো কথাটি ব্যবহার করি, হ্যাঁ না। এই যে যেমন এখানে সাসপেন্ডেড ইন লিম্বো, অনিশ্চিত অবস্থায় ঝুলে থাকা, মানে তার কি হবে তার কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চিত অবস্থায় আছে, হ্যাঁ না, অনিশ্চিত অবস্থায়। তো যখন অনিশ্চিত অবস্থায় ঝুলে থাকবে তখন এইটা বলা হবে লিম্বো কথাটা। তো সেটাই বলতে চাইছেন যে আমরা এখন ভারতীয় যে নেগোসিয়েটার্স রয়েছে, ভারতীয় যে যারা আলোচনাকারী ছিলেন, যারা চাইছিলেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে শর্তাবলী সেটা পূর্ণ হোক,
তাদেরকে আমরা ব্লেম করতে পারবো না যে তারা এখন কিসের জন্য এরকম অনিশ্চিততায় ঝুলে আছে। কারণ আফটার দ্য রুলিং হ্যাজ চেঞ্জ দ্য টার্মস অফ ডিবেট, কারণ যেহেতু যে রুলিং এসছে, সুপ্রিম কোর্টের যে রায় এসছে সেটা চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে টার্মস মানে শর্তাবলী, ডিবেটের শর্তাবলী, অন হুইচ যার উপরে সেক্টরস টু ওপেন আপ টু কনসেশনারি রেটস ইন বায়োলেটারাল ট্রেড। তাহলে সেইখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোন কোন বিষয় ছাড়া হবে না ছাড়া হবে, সেটার বিষয়ে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। মানে বুঝতে পারছেন যে চেঞ্জ করে দিয়েছে টার্মস মানে শর্তাবলী অফ ডিবেট অন হুইচ সেক্টরস টু ওপেন আপ, মানে কোন সেক্টর কোন ক্ষেত্রগুলো ওপেন আপ হবে, খুলবে, টু কিসের জন্য খুলবে, কনসেশনারি মানে কনসেশন মানে ছাড়, কনসেশনারি রেট মানে ছাড়ের জন্য খুলবে কোন সেক্টরগুলো, ইন বায়োলেটারাল ট্রেড মানে দ্বিপাক্ষিক যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কোন দিকটা খুলবে আর কি ছাড় পাবে, সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের রুলিং পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। স্পেশালি আফটার দ্য আমেরিকান সাইডস পিউনিটিভ পটেনশিয়াল, আচ্ছা পটেনশিয়াল, পিউনিটিভ মানে কি শাস্তিযোগ্য, হ্যাঁ না, পটেনশিয়াল মানে দক্ষতা, হ্যাজ নাও বিন ডিফেন্সড টু অ্যান এক্সটেন্ট। তাহলে আমেরিকার যে পিউনিটিভ পটেনশিয়াল, পিউনিটিভ মানে শাস্তিমূলক, পটেনশিয়াল মানে হচ্ছে এখানে দেওয়া সম্ভাবনা, সেটাকে কি করা হয়েছে, হ্যাজ নাও বিন ডিফেন্সড মানে কি, ডিফেন্স মানে তুলে নেওয়া, হ্যাঁ না, ডিফেন্স মানে তুলে নেওয়া বা নিষ্ক্রিয় করা। আমেরিকার যে শাস্তিমূলক এই যে জোরপূর্বক যে কারো উপরে ট্যারিফ লাগিয়ে দেবো সেটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে টু অ্যান এক্সটেন্ট মানে কিছুটা পরিমাণ, বুঝতে পারছেন। তো ব্যাপারটা হলো যে এই যে এখানে লেখা রয়েছে একটু ট্রিকি লেখা রয়েছে, যে রাইটার এখানে বলতে চাইছেন যে আমরা এখন ইন্ডিয়ান যারা নেগোসিয়েটার ছিলেন তাদের উপরে আমরা এটা দোষারোপ করতে পারবো না যে ওরা এখন ঝুলে আছে, কোথায় ঝুলে আছে, যে কোন কোন বিষয়ে কত ছাড় হবে না হবে, কোথায় কি হবে, কারণ সেখানকার যে সুপ্রিম কোর্ট আছে সেটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সব কিছুই চেঞ্জ করে দিয়েছে একটা রায়ের মাধ্যমে। তো যেমন আমরা কিছুদিন আগে ভাবছিলাম যে এগ্রিকালচার সেক্টর খুলে দিবে কি ইন্ডিয়া, না খুলবে না, না কিছুই বলছে না ইন্ডিয়া, তো সেই সব প্রশ্নগুলো এখন অন্য দিয়ে ঘুরে গেছে, হ্যাঁ না, কারণ আমেরিকার যে পাওয়ার সেই পাওয়ারকে কমিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা। এট এ ব্রডার লেভেল, একটা বৃহত্তর স্তরে দেখতে গেলে দ্য রুলিং ইজ টু বি ওয়েলকামড, দ্য রুলিং এই যে রায় সেটাকে ইজ টু বি ওয়েলকামড মানে স্বাগত জানানো উচিত বাই এনি ওয়ান যে কোনো কারোর দ্বারা যারা ভ্যালুইং রোবাস্ট ডেমোক্রেটিক চেকস অ্যান্ড ব্যালেন্স, যারা রোবাস্ট মানে একদম দৃঢ় বা শক্তিশালী গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্সকে সাপোর্ট করে, তাদেরকে উচিত বা তাদের উচিত এই যে রাইট আসছে তাকে স্বাগত জানানো, বুঝতে পারছেন। তো চেক অ্যান্ড ব্যালেন্স মানে কথাটা হয়তো আপনারা অনেকবার শুনে থাকবেন। চেক অ্যান্ড ব্যালেন্স মানে হয়তো যে এক্সিকিউটিভ কোনো খারাপ কাজ করছে, জুডিশিয়ারি তার উপরে দেখাশোনা করছে, কোনো ভুল করলো জুডিশিয়ারি একে বলাই এটা তোর কাজ না, এই কাজটা ছাড়। তো যে চেক অ্যান্ড ব্যালেন্স চলছে না, তো লেজিসলেটিভ কোনো আইন তৈরি করে দিল ভুলভাল আইন, জুডিশিয়ারি বলছে না এটা কোনো ঠিকঠাক আইন না, এটাকে চেঞ্জ করো, হ্যাঁ না, কিংবা জুডিশিয়ারি কোনো একটা রায় দিয়ে দিল, লেজিসলেটিভ বলো না এই রায়টা ঠিক না, এটাকে চেঞ্জ করবো, বাস এই যে দ্বন্দ্ব চলছে না, এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। কেউ ভুল করলে অন্য একজন দেখছে, চেক করছে আর কি, যার মাধ্যমে ব্যালেন্স থাকছে, সমতা বজায় থাকছে। তো যারা এইরকম গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্সকে সাপোর্ট করে তাদের উচিত এই যে সুপ্রিম কোর্ট সেখানকার যে একটা রায় নিয়ে এলো যে সেখানকার রাষ্ট্রপতি যা খুশি করতে পারবে না, হ্যাঁ না, বা তার পাওয়ার নেই, ভুলভাল কাজ করছে, তো এই রায়টাকে ওয়েলকাম করা উচিত তাদের। এরপরে যেটা রয়েছে দেখুন, এটা হচ্ছে লাস্ট প্যারা মনে হয়, দ্য টু অ্যাডমিনিস্ট্রেশনস অফ মিস্টার ট্রাম্প। তাহলে টু অ্যাডমিনিস্ট্রেশন মানে দুটো প্রশাসন। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আমরা জানি দুইবার প্রেসিডেন্ট হলেন আমেরিকার, দুবার। তো এই যে দুটো টার্মই প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই দুটো অ্যাডমিনিস্ট্রেশনই দুটো প্রশাসন মানে দুটো সময়ই হ্যাভ স্ট্রেচড মানে কি টানা, প্রসারিত করা, তাহলে প্রসারিত করেছে, অ্যান্ড ইন সাম কেসেস এক্সিডেড, আর কিছু ক্ষেত্রে এক্সিড করা মানে সেটাও অতিক্রম করা না, তো কিছু ক্ষেত্রে মানে একদম প্রসারিত করেছে আর অতিক্রম করেছে। কাকে অতিক্রম করেছে বা প্রসারিত করেছে, দ্য স্কোপ অফ পারমিসিবল পলিসিস অ্যাকশনস আন্ডার ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। তাহলে ডোমেস্টিক মানে আমেরিকার মধ্যে এবং ইন্টারন্যাশনাল আইনের ক্ষেত্রে
মানে দেশের এবং দেশের বাইরে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যতটা করার কথা, যতটা পারমিসিয়েবল বা যতটা কী বলবো পারমিসিয়েবল অনুমোদনযোগ্য, যতটা অনুমোদনযোগ্য পলিসি আছে তার উপরে গিয়ে তার উপরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কাজ করেছে প্রায় দুবারই। আনটিল দিস রুলিং, যতক্ষণ পর্যন্ত না এই যে রায় বাই দ্য কোর্টের দ্বারা, দেয়ার হ্যাজ বিন যতক্ষণ পর্যন্ত না এই রাইট আসছিল ততক্ষণ পর্যন্ত দেয়ার হ্যাজ বিন, সেখানে ছিল ডিফেনিং সাইলেন্স মানে একদম পুরো সাইলেন্স, একদম চুপচাপ অন কন্টেনিং সাচ অ্যাকশনস। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কাজকর্ম করছিল, যেখানে সেখানে ট্যারিফ লাগাচ্ছিল যে কোনো দেশের উপরে, সেই সব কাজের উপরে কোনো রকম কোনো কথাবার্তা হয়নি, একদম সাইলেন্স ছিল, একদম চুপচাপ ছিল। কাদের দ্বারা কোনো কথা বলা হয়নি? বাই ইনস্টিটিউশনস, যেমন বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে, রুটেড ইন কনস্টিটিউশনাল অথরিটি দ্যাট আর ক্যাপাবল অফ ইম্পোজিং কাউন্টারভেলিং ফোর্স। আর যারা তার প্রতিরোধকারী কাউন্টারভেলিং মানে প্রতিরোধকারী ফোর্স যারা দিতে পারতো, সেরকম প্রতিষ্ঠানও কিন্তু তার বিরুদ্ধে কোনো কথাই বলেনি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আর্টিকেল। জাস্ট হুট করে শেষ হয়ে গেল। আমি আবার গল্পটা বলে দিই। ব্যাপারটা হয়েছে যে সেখানকার সুপ্রিম কোর্ট বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এই আইনটাকে কাজে লাগিয়ে যে কোনো দেশের উপরে যখন তখন ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, সেটা করতে পারবে না, কারণ এই আইনে সেরকম কোনো পাওয়ার দেওয়া হয়নি প্রেসিডেন্টকে আমেরিকার। এটা সুপ্রিম কোর্ট বলল। যখন এই কথাটা বলল, তখন সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, ঠিক আছে এই একটার মাধ্যমে তো দিতে পারবো না, তাহলে অন্য একটার মাধ্যমে আমি আরও বেশি করে ট্যারিফ লাগিয়ে দেবো। বুঝতে পারছেন তো? এই নিয়ে ঝগড়া। তো লাস্টে রাইটার বলতে চাইছেন শেষে যে ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত যে এত সব ট্যারিফ লাগাচ্ছিল, সেখানকার বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেয়নি, বাস এইটা। আর এই কারণে আবার একটা কথা বলছেন রাইটার, যে যারা গণতন্ত্রকে সাপোর্ট করে বা গণতন্ত্র বা ডেমোক্রেসিকে সাপোর্ট করে, ওনাদের উচিত যে এই যে রায় এলো, সুপ্রিম কোর্টের যে রায় এলো, মানে প্রেসিডেন্টের ক্ষমতাকে কমিয়ে দেওয়া হলো, তো এটাকে সাপোর্ট করা উচিত, কারণ এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখানে চেকস অ্যান্ড ব্যালেন্স কাজ করে। বাস এটুকুই আর্টিকেল। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।